নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এই যে অন্নপূর্ণা যোজনা, এখানে নতুন ৯টা শর্ত দিয়েছে। এই সমস্ত শর্ত যদি আপনি মানেন তাহলে টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। অনেক মহিলা আছেন যারা এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন না। কেননা নতুন করে ৯টা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তগুলির মধ্যে কয়েকটা আগের অফিসিয়াল নোটিফিকেশনে ছিল না। ঠিক আছে, যেই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে, সেখানে এই ৯টা শর্তর মধ্যে ৩ থেকে ৪টে শর্ত ছিল না। সেই শর্তগুলো আবার নতুন করে পাবলিশ হয়েছে। তাহলে সেগুলো কি কি আজকের এই ভিডিওতে জানছি। কারা টাকা পাবেন না, কারা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত বলছি। প্রথমে এই যে শর্ত দেওয়া হয়েছে, এই শর্তটা আমরা পেয়েছি কোথায়? এই যে অগ্নিমিত্রা পাল, আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করা হয়েছে ২৮শে মে। এই বিজ্ঞপ্তি বা একটা পোস্ট পাবলিশ করা হয়েছে রাত্রেবেলা ৮টা ৫১ সময়, যেখানে তিনি বলেছেন অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না। দেখুন, এখানে বেশ কিছু শর্ত তিনি মেনশন করা হয়েছেন, যেগুলো অফিসিয়াল যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল ওখানে কিছু শর্ত ছিল, এবং নতুন নিউ কিছু শর্ত তিনি নিজে থেকে অ্যাড করেছেন। সেগুলো কি কি? প্রথম যেটা, ২৫ বছরের নিচে ও ৬০ বছরের ঊর্ধ্বে মহিলারা পাবেন না। এটা আমরা সবাই জানি যে বয়স সীমা এখানে ২৫ থেকে ৬০ বছর, এর মধ্যে বয়স হতে হবে। মিনিমাম ২৫ হলেই অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম ৬০ হতে হবে। তাহলে ২৪ বছর ১১ মাস যাদের বয়স, তারাও অ্যাপ্লাই করতে পারবে না। আবার এদিকে ৬০ বছর ১ দিন বা ১ মাস বয়স হয়ে গেলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বয়স হতে হবে ২৫ থেকে ৬০-এর মধ্যে। স্থায়ী সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন না। যারা সরকারি চাকরি করেন স্থায়ী পোস্টে, যারা পেনশন পাচ্ছেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এরপরে দেখুন কি বলা আছে, নতুন শর্ত। যেসব শিশুর সরকারি অনুমোদন বা নথিভুক্ত নেই, তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তাহলে এমন অনেক মহিলা আছেন, যদি আপনার শিশুর কোনো সরকারি অনুমোদন না থাকে, সরকারি নথি না থাকে, তাহলে তাদের মায়েরা কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনা পাবেন না, যেটা নতুন একটা শর্ত। এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, এবং এই সরকারি অনুমোদন বলতে কি বোঝানো হয়েছে এবং শিশুর কি ডকুমেন্ট দেখাতে হবে সেটাও বলছি। সব থেকে বিতর্কিত যে নিয়মটা, সব থেকে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, সেটা হচ্ছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না বলা আছে। তাহলে এটা কি ধরনের নিয়ম? বলা হয়েছে গভর্নমেন্ট স্কুলে যারা পড়ে, যাদের বাচ্চারা পড়ে, তাদের অভিভাবকরা মানে তার মায়েরা এই সুবিধা পাবেন না। তাহলে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চান এবং আপনার সন্তান যদি সরকারি স্কুলে পড়ে, তাহলে আপনি এই প্রকল্পে টাকাটা পাবেন না। এটা কি ধরনের নিয়ম? কারণ 90% মিডিল ক্লাসের ছেলেমেয়েরা, যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমাদের প্রত্যেকের 90% ধরতে গেলে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলেই যায়, তাহলে তারাও এই টাকাটা পাবে না। এটা কিন্তু অফিসিয়াল নোটিশ নয়, অগ্নিমিত্রা পালের ফেসবুক পোস্ট থেকে পাবলিশ করা হয়েছে। পরবর্তীতে এই নিয়ম বিবেচনা করে চেঞ্জও করা হতে পারে, কিন্তু বর্তমানে এখন এটা রয়েছে। এছাড়া কি বলা আছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা পাবে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন পান এমন কর্মীরাও কিন্তু পাবেন না। তাহলে আপনি যদি এমন কোনো স্কুল বা এমন কোনো কলেজে কাজ করেন যেটা গভর্নমেন্টের মধ্যে পড়ছে বা গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত, সেই সমস্ত স্কুল কলেজের শিক্ষক কর্মীরা, নন টিচিং স্টাফরা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাইনে পান এমন যে কোনো কর্মী, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা আয়কর দেন তারা পাবেন না। সবাই এটা বলেছিল, এটা আগের নোটিশেই ছিল যে ইনকাম ট্যাক্স দিলে পাবেন না। এসআইআর ভোটার তালিকা যাচাইয়ে মৃত, স্থানান্তরিত বা স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিরা পাবেন না। একাধিক বিবাহ করলে, যদি একাধিক বিবাহ করে থাকেন অথবা একাধিক পরিবারের তথ্য গোপন করলে সুবিধা বাতিল হতে পারে। এমন অনেকে আছে ২জন বা ৩জনকে বিয়ে করেছে, সে মহিলা হোক বা স্বামী হোক, সেক্ষেত্রে তার তথ্য দিতে হবে ফর্মে। বেআইনি পরিচয়ে আবেদনকারীদের আবেদন গ্রহণ করা হবে না। তাই এতগুলো নতুন নোটিফিকেশন বা নতুন নিয়ম দিয়েছে, যেটা ফেসবুক পোস্ট পাবলিশ করা হয়েছে। এবার এটা কি অ্যাকচুয়ালি গণ্য করা হবে কিনা অন্নপূর্ণা ভান্ডারে, সেটা একটা বিশাল বড় প্রশ্ন। তবে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া যখন পোস্ট করেছেন, তাহলে নিশ্চয়ই সেটা জেনে শুনে বা ভেবে চিন্তেই পোস্টটা করেছেন। তাহলে প্রথম যে শর্ত নাম্বার ১, বয়স সীমা, সেটা আমরা সবাই জানি যে ২৫ বছর থেকে ৬০ বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে ২৫ বছরের নিচে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবেন না, ও ৬০ বছরের বেশি মহিলারা এখানে আবেদন করতে পারবেন না। ৬০ বছরের বেশি হয়ে গেলে সেটা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন যোজনাতে চলে আসে। শর্ত নাম্বার ২ কি আছে, যারা সরকারি কর্মচারী ও যারা পেনশন পান, সেই সমস্ত পেনশনভোগীরা
অযোগ্য। তাহলে এখানে কারা কারা পাবেন না? যারা স্থায়ীভাবে সরকারি চাকরি করছেন, সরকারি কর্মচারী, তারা পাবেন না। যারা সরকার থেকে পেনশন পাচ্ছেন, সরকারি পেনশন, তারা পাবেন না। নিয়মিত সরকারি বেতন প্রাপ্ত ব্যক্তিরাও পাবেন না। এবার অনেকে আছেন যারা মহিলা, ঠিক আছে, তার স্বামী হয়তো চাকরি করতো সরকারি চাকরি এবং এখন বর্তমানে ওয়াইফ সেই সরকারি পেনশন ভোগ করছে, তাহলে কিন্তু তিনিও এই প্রকল্পে আবেদন করতে পারছেন। শর্ত নম্বর 3, শিশুর সরকারি নথি না থাকলে মা সুবিধা পাবেন না। এখানে বলা আছে শিশু জন্মানোর পর পরে তার সরকারি নথি বানাতে হবে বা সরকারি অনুমোদন দিতে হবে। তাহলে কোন কোন নথি যদি শিশুর থাকে তাহলে আপনি আবেদন করতে পারছেন। এক্ষেত্রে বলা আছে সরকারি নথি বলতে কি বোঝানো হতে পারে। এখানে শিশুর বার্থ সার্টিফিকেট মানে জন্ম প্রমাণপত্র, এছাড়া আধার কার্ড শিশুর, অথবা অন্যান্য যে কোনো সরকারি পরিচয়পত্র যদি থাকে শিশুর, তাহলে তার মা সুযোগ সুবিধা পাবে। তাহলে সরকারিভাবে যদি শিশুর কোনো অনুমোদন না থাকে তাহলে তার মা বা তার অভিভাবক এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। শর্ত নম্বর 4, সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা সুবিধা পাবেন না। তাহলে আপনার সন্তান যদি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে তাহলে সেই সন্তানের মা সে কিন্তু আবেদন করতে পারবে না। এটা অফিসিয়াল নোটিশে মেনশন করা নেই, এটা ফেসবুক পোস্টে বলা হয়েছে অগ্নিমিত্রা পারের, তাই এটাকে 100% কনফার্ম আপনি এখন নাও ধরে চলতে পারেন। আমার মনে হয় না যে এই নিয়ম লাগু হবে। সবচেয়ে বিতর্কিত এই শর্ত রাখা হয়েছে, অগ্নিমিত্রা পালের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে এই শর্তের কথা। আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। অগ্নিমিত্রা পাল 28 মে 8:51 সময় পোস্ট করেছে। আপনারা ফেসবুকে গিয়ে তার প্রোফাইলে এটা এখনো চেক করে নিতে পারেন যে এই পোস্টটা আছে। পরবর্তীতে এই পোস্ট ডিলিটও হয়ে যেতে পারে যদি এই নিয়ম লাগু না হয় বা চেঞ্জ করা হয়, তাহলে এটা সরিয়ে দেওয়া হতে পারে। এখানে বলা আছে সরকারি স্কুলে পড়া ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তো এইটা আমার মনে হয় সব থেকে বড় একটা ভুল নিয়ম, এই নিয়মটা রাখা উচিত নয়। অধিকাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার তাদের পরিবারের সন্তানরা সরকারি স্কুলেই পড়াশোনা করে, সেক্ষেত্রে এই নিয়ম যদি কার্যকর হয় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তাহলে অনেক পরিবার এই প্রকল্পের বাইরে চলে যাবে, বাইরে চলে যেতে পারে, তারা কিন্তু টাকা পাবে না। এই বিষয়টা নিয়ে এখনো স্পষ্ট সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি, ভবিষ্যতে সংশোধনী বা ব্যাখ্যা আসতে পারে। ঠিক আছে, যদি এই নিয়ম লাগু করা হয় তাহলে কেন লাগু করা হচ্ছে তার তো একটা কারণ অফিসিয়ালি পাবলিককে জানাতে হবে। আর যদি এই নিয়মটা কার্যকর করা না হয় তাহলে এরকম ফেসবুক পোস্ট করার মানেটা কি? ঠিক আছে, এটা বিশাল বড় একটা প্রশ্ন। এইবার শর্ত নম্বর 5, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও কর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কারা অযোগ্য? যেমন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। শিক্ষক মানে যারা পড়াশোনা করাচ্ছে, টিচার। অশিক্ষক মানে এখানে নন টিচিং স্টাফ পড়ছে, ক্লার্ক এরা পড়ছে। গ্রুপ সি কর্মী, গ্রুপ ডি কর্মী, নিয়মিত বেতন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা আবেদন করতে পারবেন না, কারণ তারা নির্দিষ্ট বেতন পাচ্ছেন সরকারের পক্ষ থেকে, তাই তারা আবেদন করতে পারবেন না। শর্ত নম্বর 6, যারা আয়কর প্রদান করেন সেই সমস্ত মহিলারা সুবিধা পাবেন না। কারা বাদ পড়বেন ভালো করে দেখুন, যেসব মহিলা নিয়মিত আয়কর দেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। উচ্চ আয়ের কারণে যাদের ট্যাক্সের আওতায় আসতে হয় তারা পাবেন না, কারণ এই প্রকল্প মধ্যবিত্ত বা দুর্বল ভাবে যারা দুর্বল রয়েছে আর্থিক দিক থেকে তাদের জন্য চালু করা। তাহলে যারা প্রফেশনাল ট্যাক্স নিয়মিত প্রতি বছর ফাইল করেন তারা তো আর গরিব নন বা দুর্বল নন বা মধ্যবিত্ত নন, তাই তারা এখানে আবেদন করতে পারবে না। এরপরে বলা আছে, ভালো করে বুঝবেন, অনেকে কিন্তু আইটিআর ফাইল করেন। তাহলে শুধু আইটিআর ফাইল করলেই অযোগ্য হয়ে যাবেন এমন নয়। মূল বিষয় হলো আপনি প্রকৃতপক্ষে আয়কর প্রদান করেন কিনা, মানে আপনি কি ট্যাক্স জমা দেন সেটাই দেখা হবে। অনেকে আইটিআর ফাইল করেন যে আপনার অনেক টাকা জমে গেছে আইটিআর এ, আপনি রিটার্ন পাচ্ছেন, যেমন আমি একবার 12,000 টাকা পেয়েছিলাম, কিন্তু আমার আয় সেখানে দেখানো 2,40,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমি তো মিডল ক্লাস, আমি আইটিআর ফাইল করলেও আমি মিডল ক্লাস, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কন্টিনিউ যদি প্রফেশনাল ট্যাক্স দেন এবং আপনার ইনকামের উপরে ট্যাক্স দিতে হয় সরকারকে, ইনকাম ট্যাক্স দেন, তাহলে আপনি এটা পাবেন না। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। শর্ত নম্বর 7 কি আছে? ভোটার তালিকায় নাম না থাকলে টাকা পাবেন না। এখানে দেখুন বলা আছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য, মৃত ব্যক্তি, তারা অনেকের ভোটার লিস্টে নাম ছিল, এসআইআর এর পরে নাম ডিলিট হয়ে গেছে, তাই ভোটার লিস্টে নাম নেই এসআইআর এর পরে, তাহলে তারা পাবেন না। যারা স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছেন, অনেকে যেমন এক জায়গায় থাকতেন সেখান থেকে অন্য জায়গায় চলে গেছেন, কিন্তু এসআইআর না হওয়ার কারণে ভোটার লিস্ট থেকে নাম কাটেনি, 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, তাহলে এক জায়গা থেকে অটোমেটিক্যালি কেটে গেছে এসআইআর থেকে, সেটা একটা বলা আছে। এবং ভোটার তালিকা থেকে, ভোটার লিস্ট থেকে কারোর যদি স্থায়ীভাবে নাম বাদ পড়েছে এমন ব্যক্তি আবেদন করতে পারবেন না। মানে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে এখানে আপনি পাবেন না। এইবার যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, সিএ তে অ্যাপ্লাই করেছেন, তারা ফর্মে অপশন আছে নির্দিষ্ট টিকমার্ক করার, তার ডকুমেন্ট দেখানোর অপশন আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। ভোটার কার্ড ও ভোটার তালিকার তথ্য আগে মিলিয়ে নিন, প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন করতে পারেন যদি আপনার এরকম হয়ে থাকে এবং আপনি
যোগ্য তবুও আপনার নাম কাটা গেছে, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। ঠিক আছে, এরপরে শর্ত নাম্বার 8, একাধিক যদি বিবাহ করে থাকেন বা তথ্য গোপন করলে আবেদন বাতিল। অনেক মহিলা আছেন যারা একাধিক বিবাহ করেছেন, তার তথ্য গোপন করা যাবে না, ফর্মে দিতে হবে। পরিবারের তথ্য কিন্তু লুকানো যাবে না ফর্মে। ভুল তথ্য ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে, ভবিষ্যতে সুবিধা নাও পেতে পারেন। কারণ এখানে বলা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ ফিজিক্যালি সরকারি কর্মীরা প্রত্যেক বাড়ি যাবে এবং সেখানে গিয়ে ভেরিফিকেশন করবে। এবার আপনি ফর্মে ভুল ফিল আপ করলেন, ভুল তথ্য দিয়ে ফিল আপ করলেন, তারপরে বাড়ি গিয়ে দেখলো যে না অন্য জিনিস, তখন কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। এরপরে দেখেন শর্ত নম্বর 9, লাস্ট শর্ত, ভুয়া পরিচয়ে আবেদন করলে সরাসরি আবেদন বাতিল হবে। যদি আপনি জাল নথি ব্যবহার করেন, অন্যের পরিচয়ে আবেদন করেন, ভুল তথ্য দিয়ে আবেদন করেন, তাহলে তথ্য যখন যাচাই করা হবে সেই সময় অসঙ্গতি ধরা পড়বে এবং আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এখন এআই এর যুগে ডকুমেন্ট দেখেছেন আপনারা যে ডুপ্লিকেট করা কোনো ব্যাপার না, প্রচুর ডকুমেন্ট রাস্তার পাশে খাল পরে আধার কার্ড হাজার হাজার পড়ে আছে। তো এরকম ভুয়ো পরিচয়পত্র দিয়ে যদি আবেদন করেন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, সেগুলো প্রত্যেকটা বাতিল হয়ে যাবে বা আপনি কেসও খেতে পারেন। এরপরে দেখুন, আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্ট যাচাই করবেন, প্রথমত আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, সেখানে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। মোবাইল নাম্বার লাগবে অ্যাক্টিভ, এই মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। সন্তানের জন্ম সনদ মানে সন্তানের আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা অন্য পরিচয়পত্র, পরিবারের সঠিক তথ্য, তাদের সমস্ত ডকুমেন্ট যেমন ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, প্যান কার্ড ইত্যাদি, বয়স আপনার 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা এবং ভোটার তালিকায় ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, এগুলো অবশ্যই আপনাকে চেক করতে হবে। এছাড়া আমি আপনাকে দুটো ভিডিও দেখার অনুরোধ করবো আমাদের চ্যানেলে, ডাব্লিউবি তথ্য তো দেখতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে স্কিল বার্তা, সেখানে কেউ দেখতে পারেন। এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো ভিডিও আমি বলছি সেটা ভালো করে দেখবেন। যে অন্নপূর্ণা ভান্ডারে 19টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 19টা ডকুমেন্টের মধ্যে 10টা ডকুমেন্ট সমস্ত যারা আবেদন করবেন সেই সমস্ত আবেদনকারীকে দেখাতে হবে। বাদ বাকি যে 9টা বা 10টা ডকুমেন্ট বাকি আছে সেগুলো অপশনাল, যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে সমস্ত পরিবারের ক্ষেত্রে তারা দেবেন, বাদ বাকিরা দেবেন না। তাহলে কোন কোন ডকুমেন্ট, তার লিস্ট গুলো এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন। ঠিক আছে, এছাড়া এটাও দেখে নেবেন যে অন্নপূর্ণা ভান্ডারে 10টা ভুল, অনেকে ফর্ম ফিল আপ করার সময় এই 10টা ভুলের মধ্যে অনেকে একটা দুটো ভুল করছেন, সেগুলো ভুল করলে আপনার আবেদন কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা দেখে নেবেন, যেখানে আমরা ইন ডিটেইল আলোচনা করেছি কোন ভুলগুলো আপনি করবেন না। যেমন হেড অফ দ্য ফ্যামিলি কে হবে অনেকে বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমরা ইন ডিটেইলে সবকিছু আলোচনা করেছি। এই ভিডিওটা মাস্ট দেখে নেবেন। আর একটা ভিডিও দেখে নেবেন যে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফর্ম ফিল আপ, এইটা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন নাকি অনলাইনে করবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে। আমি এখানে বলেছি আপনার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করা বেস্ট হবে। কেন অনলাইনে ফর্ম ফিল আপ করাটা ভালো সেটার সমস্ত তথ্য আমি বুঝিয়ে আপনাকে বলেছি। তো এই ভিডিওটা দেখে নিলেও আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আপনি অনলাইনে আবেদন করার জন্য রেডি থাকুন। এরপরে আজ 1 জুন, আজ 1 জুনে এই socialsecurity.wb.gov.in এই পোর্টালে, যেখান থেকে আপনারা অফলাইন ফর্ম ডাউনলোড করেছেন, এই পোর্টালে অনলাইনে আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ হবে। আজকে অথবা কালকে যখনই দেবে, আজকে দেওয়ার কথা আছে, যদি লেট করে সরকার সেটা তাদের ব্যাপারে, যখনই এখানে ফর্ম ফিল আপ করার লিঙ্ক দেবে আমরা ফর্ম ফিল আপ করে ইন ডিটেল আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। এছাড়া আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নিন, বা ডিবিটিটা বাড়ি বসে করে নিন। আপনি বাড়ি বসে মাত্র 1 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। তার জন্য নতুন ওয়েবসাইটও চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো কিভাবে করবেন ডিবিটি লিঙ্ক, এটা নিয়ে ইন ডিটেল আমরা ভিডিও দেখেছি। অলরেডি 90,000 লোকজন এই ভিডিওটা দেখেছে এবং তারা কিন্তু অনেকেই ডিবিটি নিজে থেকে বাড়ি বসে করে নিয়েছে। এই ভিডিওটা দেখে ডিবিটি করে নেবেন। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সমস্ত শর্তগুলো রাখা উচিত কি উচিত না সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মতামত সেটা জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। অনলাইনে ফর্ম ফিল আপ আজ 1 জুন থেকে চালু হওয়ার কথা আছে। ফর্ম লিঙ্ক অ্যাক্টিভ হলে আমরা ফর্ম ফিল আপের ইন ডিটেল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।